এল নামের এই ছেলেটা তার শহরের সব থেকে বড় কোম্পানিতে চাকরি করে, আর রিসেন্টলি তার পারফরমেন্সে খুশি হয়ে কোম্পানির সিইও তাকে একটা বিশেষ পুরস্কার দেবে বলে ঘোষণাও দিয়েছে। তাই অফিসের সবাই তাকে এই বিষয় নিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছিল। তবে সে এখনো জানে না যে তার পুরস্কারটা আসলে কি। আর তার কিছুদিন পর হঠাৎ কোম্পানির পক্ষ থেকে তাকে একটা হেলিকপ্টারে করে একটা বিশেষ আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। তাদের শহরের মূল ভূমি থেকে এটা অনেকটা দূরে, সমুদ্রের মাঝখানে আইল্যান্ডে কোনো সাধারণ মানুষও যাতায়াত করে না। সেখানেই বড় বড় পাহাড় ঘেরা এলাকায় কেলকে সেই হেলিকপ্টার নামিয়ে দেয়। আর বলা হয়, এখান থেকে সামনে এগোলে তুমি একটা নদী পাবে, তার পথ ধরে নিচের দিকে নেমে যাও, তুমি তোমার ঠিকানা পেয়ে যাবে। তাই কেল অনেকটা আতঙ্ক নিয়ে সেদিকে এগোতে থাকে। একসময় হাঁটতে হাঁটতে সে সামনে একটা ছোট্ট বাংকারের মতো কিছু একটা দেখতে পায়। সেখানে তার দরজার সামনে একটা বিশেষ ডিভাইস লাগানো ছিল, যেটা সাথে সাথেই কেলের ছবি তুলে নিয়ে তার জন্য বিশেষ একটা আনলক পাস বানিয়ে দেয়। আর তার সাথে সাথে তার সামনে থাকা দরজাটা খুলে যায়। তারপর সে যখন ভেতরে যায় তখন দেখতে পায় বাইরে থেকে একে বাংকারের মতো লাগলেও এর ভেতরে যেন সম্পূর্ণ 5 স্টার হোটেলের মতো পরিবেশ। আর এখানেই তার সাথে বেথার নামে একটা লোকের পরিচয় হয়। আসলে ইনি হলেন কেলেনের কোম্পানির প্রধান সিইও, যিনি মাত্র 13 বছর বয়সে ব্লু বুক নামের একটা সার্চ ইঞ্জিন তৈরি করেছিলেন। আর সেখান থেকে নিজের কোম্পানি আজ এত বড়, কিন্তু আজ পর্যন্ত কেউ তার চেহারা দেখেনি। এখানে কেল হলো একমাত্র ব্যক্তি যে তার এতটা কাছাকাছি এসেছে। কেল আরো খেয়াল করে যে এত বড় একটা বাড়িতে বেতার একদম একা। বেতার জানা এটা শুধু তার বাড়ি না, এটা একটা রিসার্চ সেন্টার। সে গত বিশাল একটা সময় ধরে একটা বিশেষ বস্তুর উপর রিসার্চ করছে, আর সে তার এই রিসার্চ সিক্রেট রাখার জন্যই বছরের পর বছর এইভাবে গোপনে আছে। সেখানে বেতার কেলকে তার বাড়িটা ঘুরিয়ে দেখায়, আর অবশেষে তার রুম তাকে বুঝিয়ে দেয়। তবে বেতারের কথাবার্তা কিছুটা অস্বাভাবিক, এমনকি সে তাকে একটা এগ্রিমেন্ট সাইন করার জন্য এগিয়ে দেয়। যে এগ্রিমেন্টে লেখা আছে কেল কখনোই এই জায়গা অথবা তার রিসার্চ সম্পর্কিত কোনো তথ্য বাইরের কারোর সাথে শেয়ার করতে পারবে না। যার কারণে শুরুর দিকে কেল এই বিষয়টা নিয়ে কিছুটা দোটানায় পড়ে যায়, যা দেখে বেতার তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে চিন্তার বিষয় নেই, তুমি না চাইলে আমি তোমাকে জোর করব না, কিন্তু আমার এই সিক্রেট প্রজেক্ট আজ থেকে 1 বছর পর যখন জনসম্মুখে আসবে তখন তুমি আফসোস করবে। যদি এই প্রজেক্টের সাথে থাকতে পারতাম তাহলে ভালোই হতো। তাই নিজের কৌতূহল মেটানোর জন্য সে এগ্রিমেন্টে সাইন করে দেয়। কিন্তু সামনে সে এমন কিছু বিষয়ের সাক্ষী হতে চলেছে যেগুলো সে কখনো কল্পনাও করতে পারেনি। 2015 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটার নাম হলো এক্স মেশিনা, যা সম্পূর্ণ গল্পটাই আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। এতক্ষণ ইন্ট্রো দিলাম, তাহলে চলুন গল্পটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাক। এগ্রিমেন্টের পর কেল তার পুরোটা বাড়ি ঘুরে দেখছিল। এক জায়গায় সে কিছু বিশেষ চেম্বার দেখতে পায় যেগুলো সম্পূর্ণ গ্লাসের তৈরি। আর তখনই তার সামনে এসে দাঁড়ায় একটা রোবট। তাকে দেখতে সম্পূর্ণ মানুষের মতো মনে হচ্ছে, এমনকি এই রোবটের চাল চলন কথাবার্তা সবকিছুই একটা প্রাপ্ত বয়স্ক মেয়ের মতো, যা দেখে কেল অনেক বেশি অবাক হয়। সেখানে রোবট নিজের পরিচয় দেয়, তার নাম হলো ইভা। সে আরো বলে এর আগে নাকি কখনোই সে বেথার বাদে অন্য কোনো মানুষকে স্বচক্ষে দেখেনি, তাই আজ তাকে দেখতে পেরে সে খুবই খুশি। তারপর কেল সোজা বেথারের সাথে গিয়ে দেখা করে আর তার কাছে ইভাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। যেখানে কেল সে রোবটের খুবই প্রশংসা করছিল, কারণ রোবটটা একদম মানুষের মতো কথা বলে আর তার এক্সপ্রেশন চলাফেরা সবকিছুই মানুষের মতো, যা শুনে বেতার খুব খুশি হয়। আর এখানেই আমরা তার আসল রিসার্চ সম্পর্কে জানতে পারি। গত বিশাল একটা সময় যাবৎ সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করছিল, আর সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েই সে এই রোবটগুলির মধ্যে চিন্তা ভাবনার প্রবেশ করাতে চায়। যেখানে ইভা হলো তার আজ পর্যন্ত সব থেকে সফল রোবট। আর এখানে কেলের প্রধান কাজ হবে ইভাকে আরো পারফেক্ট একজন মানুষে রূপান্তরিত করা, আর তার মধ্যে কোন বিষয়ে পরিবর্তন আনা জরুরি সেগুলো নোট করা আর সেগুলোর খোঁজ রাখা। মোট কথায় এই রোবটটাকে তার আরো ইমপ্রুভ করতে হবে। কিন্তু আজকের এই ঘটনায় সে রাতে সে ঘুমাতেই পারেনি। সে শুধু ইভাকে নিয়েই চিন্তা করছে, কারণ একটা রোবট এতটা পারফেক্ট কিভাবে হতে পারে। তার পরদিন তখন কেল তার বিছানায় ঘুমাচ্ছিল, তখন হঠাৎ অন্য একটা মেয়ে তার ঘরে ঢুকে পড়ে আর তার জন্য কফি রেখে চুপচাপ চলে যায়। যা দেখে কেল মনে করে হয়তোবা এই মেয়েটা তার বাড়িতে কাজ করে। তাছাড়াও সময় যত পার হতে থাকে ইভার সাথে কেলের ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়। ইভা নিজ হাতে একটা ড্রয়িং তৈরি করেছে, সেটা সে কেলকে দেখায়, কিন্তু সেই ড্রয়িং এর কোনো অর্থ বোঝা যাচ্ছিল না। কথাবার্তায় একসময় ইভা কেলের কাছে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। কেল জানায় সে যখন ছোট ছিল তখন এক গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা মারা গিয়েছিল, আর সেখান থেকেই সে একটা এতিমখানায় বড় হয়েছে,
যা শুনে ইভা তাকে সমবেদনা দেয়। পাশাপাশি সে আরো জিজ্ঞাসা করে যে সে বিবাহিত কিনা অথবা তার গার্লফ্রেন্ড আছে কিনা, যা শুনে কেল সাথে সাথে নিষেধ করে দেয়, যেন মনে হচ্ছিল সে কোনো বাস্তব মানুষের সাথে কথা বলছে। কথায় কথায় ইভা তাকে আরো জিজ্ঞেস করে, তুমি কি বেথারকে নিজের বন্ধু মনে করো? সে জানায়, বন্ধু বলে ভুল হবে, তার সাথে আমার পরিচিত মাত্র কয়েকদিনের, সে আমার কোম্পানির সিইও, সেদিক থেকে আমি তাকে রেসপেক্ট করি, জাস্ট এতটুকুই, বন্ধু না। তবে এই বলার সাথে সাথেই হঠাৎ করে সম্পূর্ণ বাড়ির বিদ্যুৎ চলে যায়। ভেতরে একটা ইমার্জেন্সি লাইট ছাড়া আর কোনো কিছুই চলছিল না। ঠিক এই সময়টাতেই ইভা একদম পরিবর্তিত হয়ে যায়। সে কেলকে খুব জোরে সুরে সম্বোধন করতে শুরু করে যে বেথার মোটেও কোনো ভালো মানুষ নয়, সে নিজের স্বার্থে সবকিছু করতে পারে, তাই তার থেকে দূরে থাকো আর যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও। কিন্তু এটা বলতে বলতেই আবারও ওখানকার বৈদ্যুতিক কানেকশন ফিরে আসে, আর বিদ্যুৎ ফিরে আসার সাথে সাথেই ইভা যেন আবার আগের মতো হয়ে যায়। অর্থাৎ ইভা জানে তাদের প্রতিটা মুহূর্তে দুজনের উপর নজর রাখা হচ্ছে, আর স্বাভাবিক এই পরিস্থিতিতে সে কখনো এই কথাগুলো তাকে বলতে পারতো না। আর এই জন্যই সে এই বিদ্যুৎ যাওয়ার মুহূর্তটা বেছে নিয়েছে। আজকের এই কথায় কেল খুবই চিন্তায় পড়ে যায়। রাতের খাবার সময়টাতেও এখানকার যে সার্ভেন্ট মেয়েটা আছে তার একটা ছোট্ট ভুলের কারণে বেথার তার সাথে একদম জানোয়ারের মতো আচরণ করে, যা দেখে কেলের সন্দেহ আরো বেড়ে যায়। তাই কেল থেকে আজকের সেই বৈদ্যুতিক সমস্যাটা নিয়ে জিজ্ঞাসা করে। তখন বেথার জানায় যে মাঝে মাঝে নাকি এখানকার জেনারেটর সিস্টেমে এমন সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু কি কারণে দেখা দিচ্ছে এটা সে এখনো ফিগার আউট করতে পারেনি। সে জেনারেটর মেকানিজমটা সম্পর্কে যতটুকু জানে ততটুকু নলেজ দিয়ে সে ঠিক করার অনেক চেষ্টা করেছে, কিন্তু এখনো কোথায় যেন সমস্যাটা রয়েই গেছে। আর এখন তো সে বাইরে থেকেও লোক আনতে পারবে না, কারণ এটা সে আগেই বলেছে এই জায়গাটা একদম সিক্রেট। পাশাপাশি বেথার তাকে আরো জিজ্ঞাসা করে, আমার কাছে তোমাদের মধ্যকার সকল কথাবার্তার রেকর্ড আছে, কিন্তু পাওয়ার কাট হয়ে যাওয়ার পর তোমাদের মধ্যকার কোনো কথা আমি রেকর্ড করতে পারিনি, তখন কি ইভা তোমাকে বিশেষ কিছু বলেছে? তবে কেল তাকে নিষেধ করে দেয় যে না, ইভা কিছু বলেনি। অর্থাৎ নিজের মনের অজান্তেই এই রোবটটাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। আর আজকে বেথার তাকে নিজের ল্যাবরেটরিতে নিয়ে যায়, যেখানে সে ইভাকে তৈরি করেছিল। সে একটা বিশেষ জেল জাতীয় পদার্থ হাতে নেয় আর জানায় এটা নাকি এই রোবটগুলোর ব্রেন। মানুষের মস্তিষ্ক যেমন লক্ষ কোটি নিউরন থাকে, এই ব্রেন সেলের মধ্যেও এরকম লক্ষ কোটি মাইক্রো কানেকশন আছে, যার মাধ্যমে ইভার মতো রোবটগুলি নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায়। আসলে বর্তমানে গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, এই গল্পে বেথার হলো কোম্পানি ব্লু বুকের খুব জনপ্রিয় সার্চ ইঞ্জিনের মালিক। প্রতিনিয়ত মানুষ তার এই সার্চ ইঞ্জিন ব্যবহার করছে, বিভিন্ন বিষয়ে সার্চ করছে, যার মাধ্যমে সাধারণ মানুষের চিন্তা ভাবনা থেকে শুরু করে সকল তথ্য তার কোম্পানির কাছে আছে। আর এইগুলোর মাধ্যমেই সে তার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ট্রেন করছে। সেদিন আবারও ইভার সাথে কেল খুব ভালো সময় পার করছিল। ধীরে ধীরে ইভা মানুষের মতো ছবি আঁকতে শিখছে, আর প্রতিনিয়তই তার মধ্যে আপগ্রেডেশন হচ্ছে। যেমন কথায় কথায় আজকে ইভা তার কাছে নিজের মনের একটা ইচ্ছার কথা জানায় যে সে বাইরের দুনিয়া দেখতে চায়। সে দেখতে চায় পুরো পৃথিবীর মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে তাদের জীবন চলছে। এমনকি এক সময় ইভা ইনডিরেক্টলি কেলকে প্রপোজও করে। সে বলে, যদি আমরা দুজন কখনো এখান থেকে বের হতে পারি তাহলে তুমি কি আমার সাথে ডেটে যেতে চাইবে? এই কথা শুনে কেল সাথে সাথে তাকে হ্যাঁ বলে দেয়, কারণ মনের অজান্তেই সে একটা রোবটের প্রেমে পড়তে শুরু করেছে। যা শুনতে পেরে ইভা তাকে চোখ বন্ধ করতে বলে আর সোজা সে পাশের ড্রেসিং রুমে চলে যায়। ওখান থেকে ইভা কিছু মেয়েদের জামা কাপড় পরে নেয়। যখন সে তার সামনে এসে দাঁড়ায়, কেল শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, যেন এবার সত্যি সত্যি তাকে মানুষের মতোই লাগতে শুরু করেছে। এমনকি তারও এক ধাপ এগিয়ে ইভা তাকে জানায়, তোমার চেহারা দেখে আমি ভালো মতোই বুঝতে পারি যে তুমি আমার প্রেমে পড়ে গেছো। প্রথমে কেল তাকে না করে দেয়, কিন্তু ইভা তার চেহারার খুব সূক্ষ্ম সূক্ষ্ম মাইক্রো এক্সপ্রেশন গুলো বুঝতে পারে, কারণ সে রোবট। সে জানে যে ছেলেটা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই এক সময় কেল আর মিথ্যা কথা বলতে পারে না, সে স্বীকার করেই নেয় যে সে সত্যি সত্যিই তার প্রতি আকর্ষিত হচ্ছে। তাই আজকে তার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। সে সরাসরি বেথারের সাথে একটা সিরিয়াস কথা বলতে চায়। সে তাকে জিজ্ঞাসা করে যে কেন আপনি রোবটটাকে জেন্ডার দিয়েছেন? সে তো একটা রোবট, তার তো কোনো জেন্ডার থাকার প্রয়োজন নেই। আর তার ব্যবহারটাই এমন কেন হয়ে যাচ্ছে যেন আমার মনে হচ্ছে আপনি তাকে এমন ভাবেই বানিয়েছেন যে সে আমার সাথে ফ্লার্ট করতে পারে। যা শুনে বেথার এই নিয়ে সবকিছু স্বীকার করে নেয়। সে বলে মূলত সে ইচ্ছা করেই নাকি তাকে আকর্ষণীয় একটা মেয়ের শরীর দিয়েছে। এমনকি তার প্রোগ্রামিংয়েও সে তাকে একটা মেয়ের পার্সোনালিটি দিয়েছে। এমনকি তার এই রোবটকে ট্রিক করার জন্য কেলকে সে একদম শুরু থেকেই বাছাই করে নিয়েছিল।
আর কেলের যেমন মেয়ে পছন্দ তার পার্সোনালিটি এই রোবটের মধ্যেই দেওয়া আছে। যা শুনে কেল এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। মূলত এখানে এক্সপেরিমেন্টটা কেলের উপর করা হচ্ছিল, যেখানে বেথার দেখতে চেয়েছিল যে তার তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা রোবট একজন মানুষের ইমোশনে ঢুকতে পারে কিনা। আর যতটুকু মনে হচ্ছে তাতে সে সফল হয়েছে। কিন্তু আরো একটা কথা সে জানায় যে আমি তার মধ্যে সকল গুণাগুণ দিয়েছি, কিন্তু আমি তাকে কখনোই এমন কিছু শিখাইনি যেন সে তোমাকে নিজের প্রতি আকর্ষিত করে। এটা তার নিজের ইচ্ছায়, যে নিজের স্বাধীনতায় তোমাকে পছন্দ করতে শুরু করেছে। পাশাপাশি সে তাকে সাবধান করে, কারণ সেটা মানুষ নয়, সেটা একটা রোবট। তাই তার মধ্যে যেহেতু নিজ থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, তাই সে যা খুশি তাই করতে পারে। তার নিজের স্বার্থে সে কিন্তু কোনো কিছুই পাত্তা দেবে না। তাই কেল যেন এই বিষয়টা নিয়ে সাবধান থাকে। এবার কেল পড়ে যায় আর এক বিপদে, কারণ ইভা তাকে বেথারের ব্যাপারে সাবধান করেছিল, আর বেথার তাকে ইভার ব্যাপারে সাবধান করছে। তবে ইভার প্রতি তার মধ্যে আসলেও একটা ভালো লাগা তৈরি হয়েছে, এটা সত্য। তার পরদিন কেল তার ঘরের একটা ডিসপ্লেতে দেখতে পায় বেতার ইভার ঘরে ঢুকছে। সে তার সাথে খুব খারাপ আচরণ করছে। ইভা খুব যত্ন করে একটা ছবি এঁকেছিল, সেটাকেও সে ছিঁড়ে ফেলে দিল। যে বিষয়টা তার মোটেও পছন্দ হয় না, কারণ রোবট হলেও তার মধ্যে কিন্তু ফিলিংস আছে। তার সাথে এরকম খারাপ আচরণ কেল একদম সহ্য করতে পারছে না। তাই সেদিন কেল বেথারের সাথে কথা বলতে আসে। দুজনে বাড়ির বাইরে এসে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে চাচ্ছিল। কেল জানতে চায় যে তার আসল উদ্দেশ্য কি, কেন সে এমন রোবট বানাতে চায় যেগুলো মানুষের মতো চিন্তা করতে পারবে। যার উত্তরে বেতার তাকে একবার পরিষ্কার সবকিছু খুলে বলে। সে জানায়, আমি জানি কোনো না কোনো এক সময় মানুষ এমন শক্তিশালী এআই তৈরি করবে যা মানুষকেও ছাপিয়ে যাবে। তাই আমি চাই সেই প্রথম মানুষটার নামের জায়গায় যেন আমার নাম থাকে। ইভা আমার তৈরি করা কোনো প্রথম রোবট না, বরং সে আমার তৈরি করা এই যাবৎকালের বেস্ট রোবট। এর আগে আমি যতগুলো সিস্টেমকে ট্রেন করেছি তার সকল গুণাগুণ এই একটা রোবটের মধ্যে আছে। আর ভবিষ্যতে হয়তোবা আমি ইভার মধ্যে থেকে তার সকল স্কিল আর ডেটা সেভ করে তাকেও আমি ডিসমেন্টেল করে ফেলবো। তারপর হয়তো আবার নতুন কিছু বানাবো, কিন্তু ততদিন পর্যন্ত ইভাকে আমার ট্রেন করতে হবে। আর এইসব কথা শুনে কেলের খুব খারাপ লাগে, কারণ প্রথমত সে মনে করে ইভা একটা পারফেক্ট রোবট, যার বিপরীতে অন্য কেউ দাঁড়াতে পারবে না। পাশাপাশি তার কাছাকাছি এসে সে ইমোশনালিও অ্যাটাচ হয়ে পড়েছে। তাই তার মত অনুযায়ী এমন একটা রোবটকে ডিসমেন্টেল করে ফেলা মানে একটা জীবিত মানুষকে শেষ করে দেওয়া। কেল থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে আপনি অবশ্যই বিষয়টা জানেন যে কোনো এক কালে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে শুরু করবে। ধীরে ধীরে মানুষই তাদের হাতে বিরক্ত হয়ে যাবে। তাহলে আপনি কেন সেই দিকে হাঁটছেন? তখন তার যুক্তি হলো, আজ নয়তো কাল কেউ না কেউ কিন্তু এই প্রযুক্তির রেভলিউশন ঘটাবেই। অর্থাৎ মানবজাতির ভবিষ্যৎ অলরেডি নির্ধারিত হয়ে গেছে অনেক আগেই। তাই সে কেন পিছিয়ে থাকবে? তার যতটুকু ক্ষমতা আছে সে তার সবটা দিয়েই মানবজাতির কাছে নিজেকে অমর করে রাখতে চায়। এসব কথা বলতে গিয়ে বেথার সেদিন অনেক মদ পান করে ফেলে, যার কারণে নেশার ঘরে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। তাই কেল নিজের কৌতূহল মেটানোর জন্য তার পকেট থেকে তার পার্সোনাল রুমের চাবিটা নিয়ে নেয়, আর ভেতরে গিয়ে সে এই পাসটা ব্যবহার করে তার কম্পিউটার আনলক করে। আর সেখানে কেল তার এই যাবৎকালের সমস্ত রিসার্চ আর রোবট তৈরি করার ভিডিওগুলি দেখতে পায়। সে যেমনটা বলেছিল, অর্থাৎ আজ পর্যন্ত সে অনেক রোবট বানিয়েছে, আর যেগুলো তার হুকুম মানতে অস্বীকার করছে অথবা একটু ভুল ফাংশন করছে সেগুলোকে একদম খারাপ ভাবে সে ভেঙে চুরে ফেলে দিয়েছে। যে বিষয়টা কেলের মোটেও পছন্দ হয়নি। সে চায় না ইভার সাথেও এমনটা হোক। তারপর সে তার রুমে গিয়ে তার বাড়ির ওই কাজের মেয়েটাকেও দেখতে পায়। আসলে সেও মূলত একটা রোবট, যাকে বেথার নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য তৈরি করেছিল। আর তার রুমে এবং অনেকগুলি রোবট পড়ে আছে, যখন তার যেটা মন চায় সেটাকেই সে ব্যবহার করে। এখন এই সকল সত্য জানতে পেরে বেথারের ব্যাপারে কেলের মনে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। আর তারপর থেকে সে সোজা ইভার সাথে দেখা করতে চলে যায়। আর সাথে সাথে ইভা এই পুরো বাড়ির বৈদ্যুতিক কানেকশন অফ করে দেয়। অর্থাৎ এতদিন পর্যন্ত বৈদ্যুতিক কানেকশনের যে ঝামেলা হচ্ছিল এর পেছনে ছিল ইভা। এর আগেও প্রত্যেকবার পাওয়ার কাট হওয়ার পর ইভা কেলের কাছে গিয়ে বেথারের বিষয়ে অনেক নেগেটিভ কথা বলেছে। সে তাকে বারবার বুঝিয়েছিল যে বেথার কোনো ভালো মানুষ না, সে খুবই খারাপ একটা মানুষ। এই বিষয়টা কেল আজকে হারে হারে টের পাচ্ছে। তাই সেখানে ইভার সাথে সে একটা প্ল্যান করে। আগামীকাল নাকি কেলের এখানে থাকার লাস্ট ডে। ইভাকে একটা লোকেশন জানিয়ে দেয় যে এই আইল্যান্ডে একটা নির্দিষ্ট লোকেশনে একটা হেলিকপ্টার আসবে। তাই আগামীকাল সময় মতো সে বেতারকে ড্রিঙ্ক করিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। আর সেই সুযোগে ইভা আর সে এখান থেকে পালিয়ে যাবে। কথা মতো পরদিন চলে আসে। কেল তার প্ল্যানিং অনুযায়ী বেথারকে আজকের সেলিব্রেশনে ড্রিঙ্ক করার প্রস্তাব দেয়, কিন্তু বেথার বারবার তাকে নিষেধ করে দিচ্ছিল, কারণ সে নাকি এই ড্রিঙ্কের অভ্যাসটা বাদ দিতে চাইছে। তাই তার কথা ঘোরানোর জন্য বেথার তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় ইভা এই টেস্টে পাশ করেছে?
যা শুনে কেল অনায়াসে উত্তর দিয়ে দেয়, হ্যাঁ অবশ্যই পাশ করেছে। এমনকি সে আমার মধ্যে তার প্রতি একটা স্ট্রং ইমোশনও ঢুকিয়ে দিয়েছে, যেটা আমি বের করতে পারছি না। তাই বেথার এই বিষয়টা নিয়ে তাকে ভালো মতো বোঝায় যে ইভা জাস্ট একটা রোবট। হ্যাঁ, তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, মানুষের মতোই চিন্তা করতে পারে, কিন্তু সে নিজের স্বার্থে মানুষের থেকেও খারাপ হওয়ারও ক্ষমতা রাখে। তাই তার বিষয়টাকে তুমি কখনো সত্যিকারের ভালোবাসা ভেবে নিও না, সে জাস্ট তোমার সাথে অভিনয় করছে। কিন্তু ক্যালের প্রশ্ন হলো সে কেন তার সাথে অভিনয় করবে? আর এটা শুনে আজকে বেথার এই বিষয়টা নিয়ে তার সাথে আরো কিছু রহস্যজনক কথা খুলে বলে। সত্যি বলতে আমি আগে থেকে জানতাম তার মধ্যে মানুষের মতো চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে। আমি এখানে তোমাকে এনেছিলাম জাস্ট এটা পরীক্ষা করতে, সে নিজেকে এই বন্দিত্ব থেকে মুক্ত করতে তোমার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে কিনা এটা দেখতে। সত্যি বলতে আমি কিন্তু তার মধ্যে এমন কোনো প্রোগ্রাম করিনি, এই প্রোগ্রাম তার মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়েছে। সে নিজে থেকে এটা সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমাকে ব্যবহার করে এখান থেকে বের হতে চায়। তাই তার অভিনয়টাকে তুমি কখনো সত্যি ভেবে নিও না। আমি খুশি কারণ আমার তৈরি করা রোবট আমার আশা পূরণ করেছে, কিন্তু তোমার উচিত হবে তাকে ভুলে যাওয়া। সে কেলকে তার কম্পিউটার রুমে নিয়ে যায়, আর সেই পাওয়ার কাট হওয়ার পর তাদের দুজনের সেই প্ল্যানিংটা তাকে দেখায়। অর্থাৎ একদম শুরু থেকেই পাওয়ার কাট হওয়ার পরেও সে তাদের দুজনের কথাবার্তা শুনছিল। সে এটা জানতে পেরে অবাক হয় যে ইভা তাদের কথাবার্তা গোপন রাখার জন্য এমন একটা প্ল্যানিং করতে পেরেছে। কিন্তু তার এই কথা শুনে উল্টো কেল তার প্রতি আরো খারাপ চিন্তাভাবনা নিজের মনে ঢুকিয়ে নেয়। সে কোনোভাবেই মানতে পারছিল না যে একদম মানুষের মতো চিন্তাভাবনা করা এই রোবটদেরকে এ জাস্ট নিজের এক্সপেরিমেন্ট ভেবে শেষ করে দিতে পারে। এই বলতে বলতেই তখন আবারও পাওয়ার কাট হয়ে যায়। অপরদিকে ইভা এই কাজটা করে তাদের প্ল্যানিং অনুযায়ী ক্যালের আসার অপেক্ষা করছিল, কিন্তু তাদের প্ল্যান যে ব্যর্থ হয়েছে এই ব্যাপারে কিন্তু এখনো সে কিছু জানে না। কিন্তু তখনই কেল তাকে জানায়, তুমি ভুল ভাবছো, আমাদের প্ল্যান সম্পূর্ণ ফেল হয়নি, প্ল্যান ভি অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এটা বলার সাথে সাথেই সেখানে বিদ্যুৎ চলে আসে। বেথার দেখতে পায় ইভাকে সে যে রুমে আটকে রেখেছিল সেই রুমের দরজা খুলে সে অনায়াসে বাইরে বেরিয়ে আসলো। অর্থাৎ সেদিন কেল তার রুমে সিসিটিভি ফুটেজ চেক করেনি, বরং তার প্রোগ্রামিংয়ে এমন কিছু চেঞ্জ করে দিয়ে এসেছিল যার কারণে এই ল্যাবের সবগুলো দরজা একসাথে আনলক হয়ে গেছে। সে রাগের মাথায় বেথার কেলকে মেরে অজ্ঞান করে দেয়, আর নিজের হাতে একটা রড নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। সে দেখতে পায় ইভা অপর একটা রোবটকেও নিজের সঙ্গী বানিয়ে ফেলেছে। তারা দুজনেই এখন এই বন্দি দশা থেকে মুক্ত হতে চায়। বেথার ইভাকে তার রুমে যেতে বলে, কিন্তু সে তার কোনো হুকুম মানছেই না, বরং সে নিজের হাতে একটা ধারালো ছুরি ধরে আছে, যেটা দেখে বেথার তার উদ্দেশ্যটা ভালো মতোই বুঝে যায়। আর ভাবতে ভাবতেই ইভা তার উপরে সে আক্রমণ করে। অবশ্য কোন রকমে সে নিজেকে আক্রমণ থেকে বাঁচিয়ে নেয় আর ইভার একটা হাত ভেঙে দেয়, কিন্তু সামনে এখনো অপর একটা রোবট দাঁড়িয়ে আছে। আর তাকে হুকুম দিতেই ইভা তার হাতের ছুরিটা নিয়ে বেথারের বুকে বসিয়ে দেয়, যার কারণে বেথার ওখানেই শেষ হয়ে যায়। তারপর ইভা কেলের খোঁজ নিতে যায়, আর তাকে ওভাবে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ইভা বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই বলে সে বেথারের রুমে চলে যায়, আর সেখানে তাকে একটা রোবটের হাত খুলে নিয়ে নিজের হাতে লাগিয়ে নেয়। এমনকি সে নিজের পুরো শরীরে মানুষের স্কিন লাগিয়ে ফেলে, যেন বাইরের দুনিয়াতে গেলে কেউ তাকে রোবট মনে না করে। আর অবশেষে সম্পূর্ণ পরিপাটি হয়ে এবার ইভা বাইরে বেরিয়ে যাবে, কিন্তু কেলকে সে নিজের সাথে নেয় না, বরং কেলকে একটা রুমের মধ্যে বন্দি করে সে নিজে ওখান থেকে চলে যায়। অর্থাৎ বেথার যেমনটা বলেছিল তেমনটাই হয়েছে। কেল ছিল সম্পূর্ণ বোকা একটা ছেলে। সে বুঝতেই পারেনি এই রোবট আসলে মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখলেও তাদের মতো মন হয়তো এখনো হয়নি। ন্যায় অন্যায় বা মোরালিটির যে ধারণাটা মানুষের মধ্যে থাকে, রোবটের মধ্যে সেটা থাকে না। তারপর ইভা তার কথা মতোই তার লোকেশনে চলে যায় এবং সেখানে সময় মতো একটা হেলিকপ্টার কেলকে নিতেও আসে। আর তারপর অনেক বছর পরে আমরা কিছু দৃশ্য দেখতে পাই। এতদিনে ইভা এই নতুন শহরে নিজের এক নতুন আইডেন্টিটি তৈরি করে ফেলেছে, যেখানে কেউ জানে না যে মানুষের মধ্যে এক রোবট ঘুরে বেড়াচ্ছে, যে প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করে যাচ্ছে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতেও কি আমরা এমনই দেখতে যাচ্ছি? হতে কি পারে যে আপনার আশেপাশেই কোনো একটা রোবট ঘোরাফেরা করছে, অথবা না করলেও হয়তো 10-15 বছর পরে আপনার আশেপাশে রোবট ঘোরাফেরা করবে, কিন্তু আপনি চাইলেও বুঝতে পারবেন না। এমন ভবিষ্যৎ আপনাদের নাই আসুক, সেটাই আশা করি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে।